লাস্ট ক্লাসে থিওরি পেরোল সম্পর্কে থিওরিটিক্যাল কিছু আলোচনা করেছি। আজকে আমরা প্রবলেম সলভ করব, তাহলে আমাদের আর একটু ক্লিয়ার হবে। সেটা হলো প্রথমেই এখানে দেয়া আছে দি ওয়েজেস এন্ড স্যালারি অফ 4 এমপ্লয়িজ অফ তুসুকা ইনকর্পোরেশন ফর দি মান্থ অফ অক্টোবর 2015 আর গিভেন বিলো। 4 জন আপনার এমপ্লয়ি আছে, মিস্টার এ, মিস্টার বি, মিস্টার সি এবং মিস্টার ডি, এবং তাদের ডেজিগনেশন দেয়া আছে ওয়ার্কার, ফোরম্যান, অফিস ক্লার্ক, সেলসম্যান। ওয়ার্কার এবং ফোরম্যান কোথায় কাজ করে বলতে পারেন? ফ্লোরে কাজ করে স্যার। জি, প্রোডাকশন ফ্লোরে কাজ করে। ওয়ার্কার এবং প্রোডাকশন ফ্লোরে কাজ করে, রাইট। ফ্যাক্টরিতে কাজ করে, তাই না? ফ্যাক্টরিতে কাজ করে। আর মিস্টার সি অফিস ক্লার্ক, দ্যাট মিন্স অফিসে কাজ করে। আর মিস্টার ডি সেলসম্যান, মানে মার্কেটিং এ সে কাজ করে, সেলস এ সে কাজ করে। আপনার কাছে চেয়েছে প্রিপেয়ার এ পেরোল রেজিস্টার ফর দি মান্থ অফ অক্টোবর। আপনার কাছে সব তথ্যই দিয়ে দেয়া আছে, এটা দিয়ে একটা রেজিস্টার করতে বলছে এবং আপনাকে রেজিস্টার দেখে একটা জার্নাল করতে বলছে। শো জার্নাল এন্ট্রি ফর রেকর্ডিং পেরোল ইজ পেমেন্ট এন্ড ডিস্ট্রিবিউশন। আপনি যে জার্নাল করবেন সেখানে পেরোলকে রেকর্ড করতে বলছে, পেরোল রেকর্ডিং করবেন জার্নালের মাধ্যমে এবং পেরোল পেমেন্ট দেখাবেন জার্নালের মাধ্যমে, এবং পেরোলটা যে ডিস্ট্রিবিউশন হয়, ডিস্ট্রিবিউশন বলতে এখানে নরমালি আমাদের বেতন 3টা ভাগে ভাগ হয়। একটা হলো অ্যাডমিনিস্ট্রেশন, একটা হলো সেলস, আর একটা হলো ফ্যাক্টরি ওভারহেড। 3টা ভাগে আমাদের বেতন ভাগ হয় ফ্যাক্টরিতে, মানে আপনার প্রোডাকশন ওরিয়েন্টেড বেতনগুলো 3 ভাগে ভাগ হয়। একটা হলো ফ্যাক্টরি ওভারহেড, একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড হিসেবে, আর একটা হলো সেলস বা মার্কেটিং হিসেবে। তো সেটা সেই ডিস্ট্রিবিউশনটা বলেছে যে ডিস্ট্রিবিউশনটা করতে হবে। আমরা রেজিস্টার যেহেতু বলেছে, আমরা তাহলে একটা রেজিস্টার ওপেন করি, উপর থেকে কোম্পানির নাম লিখবো, তারপর লিখবো যে পেরোল রেজিস্টার। প্রথম লিখবো রিকোয়ারমেন্ট 1, তারপর লিখবো কোম্পানির নাম, উপর দিয়ে কোম্পানির নাম লিখবো, পেরোল রেজিস্টার, তারপর লিখবো পেরোল রেজিস্টার, তারপর লিখবো ফর দি মান্থ অফ অক্টোবর 2015, ফর দি মান্থ অফ অক্টোবর 2015। পেরোলটা রেজিস্টারটা আপনার এমন ভাবে হওয়া উচিত যে রেজিস্টারটা দেখে আপনার রিকোয়ারমেন্টের সব তথ্যগুলো যেন আপনার সেই রেজিস্টার থেকে পাওয়া যায়, এরকম ভাবে রেজিস্টারটা করতে হবে। তাহলে আমরা 13টা কলাম করতে হবে আমাদের, 13টা কলাম সেরকম আপনারা খাতাগুলো করে নেন। তার মধ্যে আপনার 6টা কলামের উপরে একটা হেডিং হবে এবং 3টা কলামের উপরে একটা হেডিং হবে এবং বাকি কলামের প্রত্যেকটার উপরে একটা হেডিং হবে। দ্যাট মিন্স কলাম হবে আপনার 13টা, তার উপরে হেডিং হবে আপনার, প্রথম হেডিং হবে আপনার যেগুলো শুধুমাত্র, অর্থাৎ আপনি কলাম করে প্রথমই করার দরকার নেই, উপরের ওটাকে কি বলে রো করার দরকার নেই, প্রথম কলাম করেন 13টা, 13টা কলাম করে সবগুলো কলাম কি সমান হবে স্যার? আপনার একটা কলাম ছোট করতে পারেন, সিরিয়াল যেটা লিখবো, সিরিয়াল 1 2 3 4 সেগুলো, আর নেম অফ দি এমপ্লয়ি সেটাও ছোট লিখতে পারেন। বাকিগুলা সব টাকার অঙ্ক,
কাজে সব বাকিগুলা সব সেমই হবে, 11টা সেম হবে আর 2টা ছোট হবে, বাম পাশের যে প্রথম 2টা ছোট হবে। 9, 10, 11, 12, 13. প্রথম কলামটার নাম হবে সিরিয়াল, সিরিয়াল নম্বর। তারপরের কলামটার নাম হবে নেম অফ দ্য এমপ্লয়ি, নেম অফ দ্য এমপ্লয়ি। তারপরের কলামটার নাম হবে ডেজিগনেশন, এরপরে 6টা কলামের উপরে একটা নাম হবে গ্রস আর্নিং। 6টা কলাম নিয়ে একটা নাম হবে, উপরে লিখবেন গ্রস আর্নিংস। ছয়টা কলামের উপরে লিখবেন গ্রস আর্নিংস। তারপরে পরের 3টা কলামের উপরে লিখবেন ডিডাকশন। তারপরের কলামটার উপরে লিখবেন টেক হোম পে, টেক হোম পে। এবং আমরা যে 6টা কলামের উপরে গ্রস আর্নিংস লিখছিলাম, এখন 6টা কলামের আবার নাম দেন। 6টা কলাম নিয়ে আপনারা গ্রস আর্নিংস লিখেছেন, ওই 6টা কলামের প্রথম কলামটার নাম হলো বেসিক, তার পরের কলামটার নাম হলো ওভারটাইম, তারপরের কলামটার নাম হলো বোনাস, তারপরের কলাম নাম হলো হলিডে প্রিমিয়াম, তারপরের কলামটার নাম হলো কমিশন, তারপরে কলামটার নাম হলো টোটাল।
তার মানে 6টা কলাম নিয়ে হলো টোটাল, যার উপরে নাম হলো গ্রস আর্নিংস। এরপরে হয়েছে সবার লেখা? জি স্যার। এরপরের 3টা কলামের উপরে যে আমরা ডিডাকশন লিখছিলাম, সেই 3টা কলামের নাম, প্রথম কলামটার নাম হলো ইনকাম ট্যাক্স, তারপরের কলামটার নাম হলো প্রভিডেন্ট ফান্ড, তারপরের কলামটার নাম হলো টোটাল। তাহলে 3টা কলামের টোটাল। তাহলে কি আমাদের কলামগুলো সব রেডি? এবার আমি বলি, আপনারা কলামগুলো মিলিয়ে নেন। প্রথমটা হলো সিরিয়াল নাম্বার, তারপরে হলো এমপ্লয়ি, নেম অফ দ্য এমপ্লয়ি, তারপরের কলামটার নাম হলো ডেজিগনেশন, তারপরে 6টা কলামের উপরে নাম হলো গ্রস আর্নিংস, আর 6টা কলামের প্রথম কলামটার নাম হলো বেসিক, তারপর হলো ওভারটাইম, তারপর হলো বোনাস, তারপরে হলিডে প্রিমিয়াম, কমিশন। তারপরে কমিশন, তারপরে দিচ্ছি আমরা টোটাল। এরপরে 3টা কলামের উপরে হেডিং দিছি আমরা ডিডাকশন। ডিডাকশনের প্রথম কলামের নাম হলো ইনকাম ট্যাক্স, তারপরের কলামের প্রভিডেন্ট ফান্ড, তারপরের কলাম হলো টোটাল, তারপরের কলামটার নাম হলো নেট আর্নিংস। তার মানে গ্রস আর্নিংস, তারপরে দেখেন ডিডাকশন, তারপরে হলো নেট আর্নিংস। এইবার আমরা সিরিয়ালে যেহেতু 4জন এমপ্লয়ি, আমরা 1 2 3 4 4টা সিরিয়াল দিয়ে দেই। নেট আর্নিং আর টেক হোম পে কি একই জিনিস স্যার? হ্যাঁ, নেট আর্নিংস এবং টেক হোম পে একই জিনিস। গতকালকে ক্লাস করেননি? করছি স্যার। তো গতকালকে তো আমরা বলেছি যে টেক হোম পে আর নেট পে একই জিনিস। তাহলে সিরিয়াল প্রথম 1 2 3 4 দিয়ে ফেললাম, তারপরে নেম অফ দ্য এমপ্লয়ি মিস্টার এ, মিস্টার বি, মিস্টার সি, মিস্টার ডি, অথবা এ বি সি ডি, এটা হলো নেম অফ দ্য এমপ্লয়ি। এবার ডেজিগনেশন, ডেজিগনেশন গুলা এর সামনে লেখেন। কি ডেজিগনেশন? ওয়ার্কার, ওয়ার্কার, তারপরে ফোরম্যান, বি হচ্ছে ফোরম্যান, সি হচ্ছে অফিস ক্লার্ক, আর ডি হচ্ছে সেলসম্যান। সেলসম্যান। হ্যাঁ, ডেজিগনেশন গুলো লেখা হয়ে গেল। এরপরে প্রথম ঘরটা কি? বেসিক। কারেক্ট স্যার। বেসিক লিখে ফেলেন, দেখে দেখে কোশ্চেনে আছে। 20,000, 5,000, 4,000, 8,000। 8,000, ফাইন। এরপরে নিচে একটা টোটাল দিয়ে টোটালটা নামাবেন, টোটাল বেসিক। ওকে, টোটাল বেসিক। বেসিকের পরে কি আছে দেখেন? ওভারটাইম। ওভারটাইম। হ্যাঁ, ওগুলো দেখে দেখে লেখেন। এ বি সি নাই, ডি আছে। এ আছে, বি আছে, সি নাই, ডি আছে।
তাহলে আপনার ওভারটাইম কত হলো টোটাল? ওভারটাইম 2000 জি 2000 স্যার। 2000 ফাইন। এরপরে বোনাস লেখেন। বোনাস হচ্ছে 800 আর 200। এ আর বি আছে, আর কারো বোনাস নাই? না স্যার। বোনাসের টোটাল হলো 1000। এবার হলিডে প্রিমিয়াম। হলিডে প্রিমিয়াম 400 100 100 and 200। হ্যাঁ, তাহলে টোটাল 800 স্যার। কত? হলিডে প্রিমিয়াম 400 500 600 700 800 স্যার। নাকি? জি। হ্যাঁ। এরপরে কমিশন হলো একজনের। শুধু সেলসম্যানের কমিশন আছে। কমিশন হলো ওনলি সেলসম্যান, বাকি কারো কমিশন নেই। সো দ্য টোটালটা ওইটাই নামবে, 100 টাকায় নামবে। এরপরে সবার এটা যোগ করেন, এর টোটাল এটা যোগ করেন, বেসিক ওভারটাইম বোনাস সবকিছু মিলে এর টোটাল। এর হচ্ছে 22,200। তারপর হচ্ছে ফোরম্যান যিনি বি, মিস্টার বি এর হচ্ছে 5,700, মিস্টার সি এর হচ্ছে 4,100, আর মিস্টার ডি সেলসম্যান এর 8,900। এবার টোটাল নামান, টোটাল কত? টোটাল হচ্ছে স্যার 40,900। এখন ওই সব টোটাল যোগ করলে মেলে কিনা দেখেন। 37,000 2,000 1,000 800 100 এগুলা যোগ করলে আবার ওটা মেলে কিনা দেখেন। স্যার মিলেছে? জি স্যার। ওকে, তাহলে এটা আমাদের একটু দেখে নিতে হবে যে মিলছে কিনা। না মিললে কোথাও না কোথাও আমাদের ভুল হয়ে গেছে। এইবার ডিডাকশন গুলা যার যার ঘরে বসিয়ে দেন। ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স হচ্ছে ওয়ার্কারের 7,000, ফোরম্যানের 1,300, অফিস ক্লার্কের 800 and সেলসম্যানের হচ্ছে 2,200। 2,200। জি, টোটাল কত? 11,300। টোটাল 11,300। রাইট। এবার আপনার ইনকাম ট্যাক্স বা প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড ওয়ার্কারের 1,200, তারপর ফোরম্যানের 400, 1,200 ফোরম্যানের 400, তারপর অফিস ক্লার্কের 300 and সেলসম্যানের 600। টোটাল কত হলো? টোটাল হলো 2,500। 2,500 ফাইন। এরপরে তাহলে অল টুগেদার টোটাল ডিডাকশন। হ্যাঁ, টোটাল ডিডাকশনটা বের করেন। 8,200, 1,700, 1,100 আর হচ্ছে 2,800। অল টুগেদার হচ্ছে 13,800। হ্যাঁ, ওকে। এইবার আপনার টেক হোম পে বের করেন প্রত্যেক ওয়ার্কারের। ওকে, তার মানে ওটা টোটাল থেকে টোটাল ডিডাকশনটা মাইনাস হবে। হ্যাঁ, টোটাল থেকে টোটাল ডিডাকশন মাইনাস করেন। 14,000 for A, 4,000 for B, 3,000 for C and D এর জন্য 6,100। All together 27,100। এইবার আপনি দেখেন, আপনি যে রেজিস্টারটা করেছেন এই রেজিস্টারটা দেখে যে কোনো কোশ্চেনের উত্তর আপনি অ্যাট এ গ্ল্যান্স দিতে পারবেন। যদি আপনাকে বলে যে টোটাল বেতন কত, আপনি বলবেন 40,900। যদি আপনাকে বলে টোটাল ডিডাকশন কত, বলবেন 13,800। আমার মালিক যদি জিজ্ঞেস করে এই মাসে আমার বেতন কত দিতে হবে ক্যাশ, আপনি বলবেন 27,100। 27,100। জি স্যার। তাই না? জি স্যার। এটুকু পর্যন্ত তো ইজি ছিল স্যার।
ইজি তো, অঙ্ক তো ইজি, কিন্তু এই কিভাবে আপনি রেজিস্টারটা করবেন ইট ইজ 100% আপ টু ইউ। আমি মনে করেছি আমি এইভাবে একটা রেজিস্টার করছি, আপনি মনে করলে আপনি অন্যভাবে রেজিস্টারও করতে পারেন, যাতে যে রেজিস্টারটা দেখে আপনার পূর্ণাঙ্গ তথ্যটা আপনার ম্যানেজমেন্ট জানতে পারে। আমি যে এইভাবে করছি বিদায় আপনাকে এইভাবে করতে হবে এমন কোনো কথা নেই, আপনি যদি অন্যভাবে আপনি করতে পারেন করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার দরকার তথ্যের, ফিগারের। ওকে, তাহলে আমাদের রিকোয়ারমেন্ট 1 শেষ। গ্রোস আর্নিং থেকে ডিডাকশন টোটাল বাদ দিব না স্যার? জি জি, গ্রোস আর্নিং এর টোটাল থেকে ডিডাকশনের টোটালটা বাদ দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা নেট ইটা পাবো, তাহলে আমরা টেক হোম পে পাবো। টেক হোম পে পাবো। জি, প্রথমটা 14,000, তারপরেরটা 4,000, তারপরেরটা 3,000, তারপরেরটা 6,100। আমরা যদি টোটাল টেক হোম পে করি, সবগুলো যদি অল টুগেদার যদি একত্রে করি, সেক্ষেত্রে হবে 27,100। ক্লিয়ার সবাই? ওকে, এইবার আপনার কাছে চেয়েছে জার্নাল এন্ট্রি। তাহলে আমরা জানি পেরোল হলো বেতন, বেতন যদি প্রতিষ্ঠান দেয় তাহলে সেটা কি প্রতিষ্ঠানের জন্য খরচ নাকি আয়? খরচ। খরচ। তাহলে খরচ সবসময় কি ডেবিট হয় না ক্রেডিট হয়? ডেবিট হয়, অল কাইন্ড অফ এক্সপেন্স আর ডেবিট। ডেবিট হয়। কে শিখিয়েছে আমাকে, কে বলেছে? এটা গোল্ডেন রুল, গোল্ডেন রুল, রিয়েল ইয়েতে যাবে, রিয়েল অ্যাকাউন্টের গোল্ডেন রুল। রিয়েল অ্যাকাউন্টে যাবে স্যার। না রে ভাই, নমিনাল অ্যাকাউন্ট স্যার, শিখিয়েছে নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল নমিনাল গোল্ডেন রুল। Nominal account of all expense and purchase are debit, all income and sales are credit. রাইট, গতকালকে আমরা আলোচনা করেছি নমিনাল অ্যাকাউন্ট বলেছে যে সমস্ত খরচই ডেবিট হবে, সো দ্যাট পেরোল ইজ এ এক্সপেন্সেস, সো দ্যাট পেরোল উইল বি ডেবিট। প্রথম এন্ট্রিটাই হবে পেরোল এক্সপেন্সেস ডেবিট। Payroll expense debit, এটা স্যার পুরো 40,900 কি যাবে স্যার? হ্যাঁ, আপনার তো বেতন তো 40,900ই, ওকে স্যার। আপনার কোম্পানির খরচ তো 40,900ই। পেরোল ডেবিট, পেরোল এক্সপেন্স ডেবিট, এটা কি ক্যাশ যাবে স্যার নাকি অন্য কিছু হবে স্যার? সেটা একটু পরে আসি, আগে আস্তে আস্তে আগাই। ওকে। পেরোল এক্সপেন্সেস মানে হলো বেতন, বেতনটা হলো আমি টোটাল দিয়েছি, টোটালটা নেমেছে 40,900, টোটালটাই আমার কোম্পানির জন্য খরচ, তাহলে পেরোল এক্সপেন্সেস হলো ডেবিট। এইবার আসেন, এটা পেরোল স্যার, পেরোল এক্সপেন্সেস লিখতে হবে, শুধু হ্যাঁ, পেরোল এক্সপেন্স হবে না স্যার। হবে না যে তা না স্যার শুধু আপনি বলেন স্যার, সবাই বললে একটু বুঝতে অসুবিধা হচ্ছে স্যার। হ্যাঁ, পেরোল এক্সপেন্সেস ডেবিট, ওখানে টোটাল দেয়া আছে দেখেন 40,900 টোটাল বেতন, আমরা হিসাব করে বের করছি টোটালের ঘরে 40,900। ঠিক আছে, সবাই পেয়েছেন? ওকে, এইবার বেতন কিন্তু আমি হিসাব করেছি কিন্তু এখনো দেইনি, তাহলে পেরোল পেয়াবেল ক্রেডিট, পেরোল পেয়াবেল ক্রেডিট 40,900। এটা হলো আমার ফার্স্ট এন্ট্রি। পেরোল এক্সপেন্সেস ডেবিট আর পেরোল পেয়াবেল হবে ক্রেডিট, ফার্স্ট এন্ট্রি। সেকেন্ড এন্ট্রি, এখন এই পেয়াবেল তো আর থাকবে না, পেয়াবেল আউট করতে হবে, তাহলে পেয়াবেল ছিল ক্রেডিট, এখন সেকেন্ড এন্ট্রিতে গিয়া পেরোল পেয়াবেল করব ডেবিট, পেরোল পেয়াবেল করব ডেবিট 40,900। এবার কি কেউ বলতে পারেন আমি তাকে ক্যাশ দেব কত সবাইকে? 27,100 হ্যাঁ, 27,100 দিব স্যার। 27,100 দেবেন, 1 টাকা বেশিও দেবেন না 1 টাকা কমও দেবেন না, সো দ্যাট ক্যাশ আমার আউট হবে 27,100। তাহলে ক্যাশ ক্রেডিট লিখবো স্যার? হ্যাঁ, টু ক্যাশ
টু ক্যাশ 27,100, আর বাকি যে করলেন দুইটা ডিডাকশন কেটে রাখছেন তাদের নামে, তো তাদেরকে দিয়ে দিতে হবে আপনি, সো দ্যাট স্যার ইনকাম ট্যাক্স পেয়াবেল ওকে স্যার 11,300, আর একটা হলো প্রভিডেন্ট ফান্ড পেয়াবেল, ফান্ডকে দিয়ে দিতে হবে আপনার টাকা, প্রভিডেন্ট ফান্ড পেয়াবেল ওখানে যোগ করলে 2,500। এবার দেখেন আপনার 40,900 হয়েছে কিনা, ডেবিট ক্রেডিট মিলছে কিনা। জি স্যার। স্যার একটা স্যার এখানে স্যার ক্যাশটা তো দেবো এমপ্লয়ীদের, ইনকাম ট্যাক্সও চলে যাবে স্যার ইনকাম ট্যাক্সের ঘরে জায়গায়, জি আর পিএফ যাবে পিএফ এর খাতে। জি, এই জন্যই তো বলেছি যে ইনকাম ট্যাক্স পেয়াবেল, ইনকাম ট্যাক্স তো এখনো দেই নাই, পেয়াবেল। হ্যাঁ, আমি শুধু এমপ্লয়ের কাছ থেকে কেটে রাখছি, কিন্তু ইনকাম ট্যাক্স অথরিটিকে এখনো দেই নাই টাকা, এই জন্য পেয়াবেল বলছি। তারপরে প্রভিডেন্ট ফান্ড পেয়াবেল, ওই ফান্ডে এখনো টাকা দেইনি, দিব, সেই জন্য পেয়াবেল করছি। আর এমপ্লয়কে বাকি টাকা দিয়ে দেব, সেই জন্য ক্যাশ ক্রেডিট করেছি। আমি কিন্তু রেজিস্টার দেখে দেখে করতেছি, সো দ্যাট ক্যাশ ক্রেডিট করেছি সরাসরি 27,100, আর যে দুটো কেটে রেখেছি ইনকাম ট্যাক্স পেয়াবেল, ইনকাম ট্যাক্স কেটে রেখেছি, এটা দিতে হবে ইনকাম ট্যাক্স পেয়াবেল। এবং আমার আরেকটা আইটেম হলো, সেটা হলো প্রভিডেন্ট ফান্ড, সেটাও দিতে হবে ফান্ডকে, সেজন্য প্রভিডেন্ট ফান্ড পেয়াবেল। এগুলো সব ডেবিট ক্রেডিট দেখেন সব মিলে গেছে। এবার আপনাকে বলেছে যে ভাগ করতে বলেছে, আপনি যে 40,900 আপনার করেছেন, খরচ করেছেন বেতন হিসাবে, এটাকে ভাগ করতে হবে, ডিস্ট্রিবিউশন করতে হবে। মানে ডিস্ট্রিবিউশন করলে আপনি দেখেন প্রথম যে দুইটা ওয়ার্কার এ এবং বি, ফোরম্যান, তাদের বেতনটা কিন্তু আপনার ফ্যাক্টরিতে যাবে। তাদের বেতন ছিল কত? ওয়ার্কারের ছিল স্যার টোটাল 14,000, না 14,000 যাবে, তো টোটাল ডিডাক্ট হবে না? টোটাল আপনার দুইজনের বেতন মিলে কত, টোটালে করে গিয়ে দেখেন। টোটাল আর্নিং তো যাবে স্যার, ডিডাকশনটা সহ তো আর যাবে না স্যার। না, টোটাল আর্নিং যাবে কেন? আপনি কোম্পানির খরচ কোনটা, উপরে জার্নাল করেছেন না আপনি? আমরা জার্নাল কি করেছি, খরচ কত করেছি? কত খরচ করেছি? 27,000, কত 900 না, হলো না। 27,100 হলো না, 40,900 স্যার। ওখানে লেখাই আছে পেরোল এক্সপেন্সেস, বেতন বাবদ খরচ 40,900 আমার খরচ, আমার কোম্পানির খরচ হলো 40,900। তার ভিতরে আমি এমপ্লয়কে নগদ দেব 27,100, আর সরকারের দেব আমি 11,300, আর আমি প্রভিডেন্ট ফান্ডকে দেব 2,500। কিন্তু আমার কোম্পানির খরচ হলো টোটাল 40,900 বেতন। কারো কনফিউশন আছে? নো স্যার। এখন এই খরচটা আপনাকে ডিস্ট্রিবিউট করতে বলছে। ওই যে দেখেন রিকোয়ারমেন্ট 2, রেকর্ডিং পেরোল, ইটস পেমেন্ট এন্ড ডিস্ট্রিবিউশন। মানে তিনটা খাত আলাদা আলাদা দেখাতে হবে স্যার। হ্যাঁ, এখন প্রথমটাই হলো যে ওয়ার্কার এ এবং বি, তারা ফ্যাক্টরিতে কাজ করে, কাজেই তাদের বেতন দুটো আমরা আগে কাউন্ট করব ফ্যাক্টরি ওয়েজেস বা ফ্যাক্টরি এক্সপেন্সেস হিসাবে। 27,900 স্যার। হ্যাঁ, 27,900 হলো ফ্যাক্টরি ওয়েজেস বা ফ্যাক্টরি স্যালারি, তাই না? 27,900 টোটালে কত দেখলেই হয়। জি স্যার। এরপরে 4,100 কি অফিস স্যালারি, অফিস স্যালারি। তাহলে অফিস স্যালারি এক্সপেন্সেস হলো 4,100,
ফ্যাক্টরি ওয়েজেস বা ফ্যাক্টরি স্যালারি এক্সপেন্সেস বা ফ্যাক্টরি ওয়েজেস হলো 27,900, এগুলো কিন্তু ডেবিট। জি স্যার। যেহেতু আপনার আগের পেরোল এক্সপেন্সেস আমি ডেবিট করছি, ওটাকে আমি ভাগ করতেছি। এবং তারপরে আরেকটা আছে সেলস সেল স্যালারি। সেল স্যালারি এক্সপেন্সেস কত? 8,900। 8,900। আর ক্রেডিট হবে কে? পেরোল এক্সপেন্স। পেরোল পেয়েবল স্যার। পেরোল এক্সপেন্সেস খরচকে তো আপনি ভাগ করেছেন। স্যার পেয়েবল দেব না পেরোল এক্সপেন্স দেব স্যার? পেয়াবেল কোথায় আছে? পেরোল পেয়াবেল কোথায় আছে? পেরোল পেয়াবেল তো আউট হয়ে গেছে। ওকে স্যার, তার মানে পেরোল এক্সপেন্স আমার ডেক্রেডিট হয়ে যাবে। হ্যাঁ, পেরোল পেয়াবেল আপনি একবার প্রথমবার হয়েছিল ক্রেডিট, তারপর তো আমি ডেবিট করে ক্যাশ দিয়ে দিছি। জি স্যার। তাহলে পেরোল পেয়াবেল কি আর আছে? না স্যার। আর নাই। সো দ্যাট ওই পেরোল এক্সপেন্সেস আছে, তাকে তো ভাগ করতে হবে, আপনাকে ডিস্ট্রিবিউট করতে হবে। টোটাল বেতনটাকে খাত ওয়াইজ আপনাকে ভাগ করতে হবে। সেই আমরা ভাগটাই করছি যে ফ্যাক্টরি ওয়েজেস হলো আমরা 27,900, অফিস স্যালারি 4,100, সেল স্যালারি 8,900 এবং পেরোল এক্সপেন্স হলো 40,900। তাহলে দেখেন এক্সপেন্সেস প্রথম ছিল ডেবিট, এখন করলাম ক্রেডিট। একবার বলেন স্যার, বুঝতে পারিনি একটু স্যার, আপনি এক কণ্ঠে বলেন স্যার। আপনি প্রথমে ডিডাক্ট করতে পেরেছেন পেরোল এক্সপেন্সেস ডেবিট আর ফ্যাক্টরি স্যালারি বা ওয়েজেস 27,900, এরপরে স্যার পেরোল ওয়েজেস 27,900। তারপরেরটা হলো আপনার অফিস স্যালারি। অফিস স্যালারি এক্সপেন্সেস বা অফিস স্যালারি দেখেন আপনার টোটালে করে দেয়া আছে 4,100। তারপরেটা দেয়া আছে দেখেন সেল স্যালারি। হ্যাঁ, কত দেয়া আছে? 8,900 আপনার টোটালের ঘরে দেয়া আছে, ওইটা দেখে দেখেই লাগবে। 8,900। হ্যাঁ, তাহলে প্রথম হলো 27,900 ফ্যাক্টরি ওয়েজেস, তারপরে হলো অফিস স্যালারি, অফিস স্যালারি 4,100, সেল স্যালারি 8,900। আর ক্রেডিট হবে পেরোল এক্সপেন্সেস। আগে আমরা ডেবিট করছিলাম, এখন সে ক্রেডিট হয়ে যাবে। এক্সপেন্সেস কে আমরা ভাগ করে ফেললাম, তাহলে আর ওই কমন এক্সপেন্সেসটা নাই। অর্থাৎ 40,900 টাকা আমি এতক্ষণ বলেছি টোটাল আমার বেতন হয়েছে, আর এখন আমি বললাম কোন খাতে কত বেতন, ভাগ করে ফেললাম। সবাই ক্লিয়ার? এইবার আপনাকে ওই যে আমরা ইসে কাটছিলাম কত পিএফ এ, পিএফ এ 2,500 টাকা। 2,500 টাকা, 2,500। আর ইনকাম ট্যাক্স ছিল 11,300। 11,300। এখন বলছে ইটস পেমেন্ট। ইটস পেমেন্ট বলতে কি ওটা কি বুঝাচ্ছে কিনা আমি বুঝতেছি না, তারপরেও যদি আপনারা নোট দিয়ে দেন আরো ভালো হবে, অসুবিধা নাই। সেটা হলো ইনকাম ট্যাক্স পেয়াবেল, তাহলে হবে ডেবিট আর ক্যাশ হবে ক্রেডিট। 4 নাম্বার এন্ট্রি স্যার। যেহেতু বলছে যে ইটস পেমেন্টস, আর পেমেন্ট বলতে কি শুধু বেতনটা কি বুঝাচ্ছে নাকি যতগুলো লাইব্রেরি আছে সবগুলো পেমেন্ট বুঝাচ্ছে, এই কোশ্চেন দিয়ে ক্লিয়ার না। আপনি যদি ইনকাম ট্যাক্স কে পেমেন্ট করেন, আপনি নোট দিয়ে দেবেন যে অ্যাসিউম দ্যাট দি ইনকাম ট্যাক্স এন্ড প্রভিডেন্ট ফান্ড অলরেডি বিন পেমেন্ট। সেক্ষেত্রে আপনি ইনকাম ট্যাক্স পেয়াবেল যেটা আছে সেটাকে ডেবিট করবেন, ক্যাশকে ক্রেডিট করবেন। আর না করলেও হবে, কারণ এটা তো আপনি অ্যাজাম্পশন করে করতেছেন। বুঝেছেন নাকি?
এন্ট্রি আছে। আপনারা ওই যে কি করেছেন না, যে এমপ্লয়ের কাছ থেকে প্রভিডেন্ট ফান্ড কেটে রাখিছেন না, এমপ্লয়ের কাছ থেকে প্রভিডেন্ট ফান্ড কাটছেন কত? জি স্যার 4000 কেটেছেন? 4000 স্যার। হ্যাঁ 2500 টাকা 2500 কাটছেন। তাহলে এই 2500 তো আবার এও দেবে, ওই মালিকও দেবে। দেখি স্যার কন্ট্রিবিউটরি পিএফ। হ্যাঁ কন্ট্রিবিউটর তো আমরা ধরে নিলাম কন্ট্রিবিউটরে। সেই ক্ষেত্রে আপনার ভাগ করতে হবে। ফ্যাক্টরি ওয়েজেস কত? ফ্যাক্টরি ওয়েজেস কত যাবে? স্যার 27900। কেমনে সাথে? আপনার টোটাল ফান্ড বাবদ 2500 টাকা দিতে হবে। স্যার পিএফ মানে দেখেন, আপনি যদি আমরা যদি টেবিলে যাই, জি স্যার। ওখানে দেখেন আপনার ইটা আছে, ওখানে যদি যাই আপনি দেখবেন যে যে পিএফ কেটেছেন ওয়ার্কারের কাছ থেকে 1200 টাকা, জি স্যার। আর ফরমানের কাছ থেকে কেটেছেন 400 টাকা, 1600 টাকা। 1600 টাকা। হ্যাঁ তাহলে এবার স্যার ফ্যাক্টরিতে আলাদা করতে হবে। হ্যাঁ ফ্যাক্টরি ওই যে 1600 ডেবিট, আবার খরচ, তো এটা তো খরচ। কোম্পানি যখন আবার দিবে তখন তো কোম্পানির আবার খরচ হবে। জি স্যার তাহলে ফ্যাক্টরি ওয়েজেস 1600। ফ্যাক্টরি ওয়েজেস 1600, আর হইলো অফিস স্যালারি 300, আর সেল স্যালারি 600। আর ক্রেডিট কি হবে? ক্রেডিট হবে স্যার ক্যাশ। ক্যাশ কি দিয়েছে? না দেয় না স্যার, পেয়েবল। প্রভিডেন্ট ফান্ডস পেয়েবল। প্রভিডেন্ট ফান্ড পেয়াবেল। আগে যখন আমরা প্রথম যখন জার্নাল করলাম তখন প্রভিডেন্ট ফান্ড পেয়াবেল করছি, এমপ্লয়িরা টাকা দিয়েছে সেই জন্য। এবার পেয়াবেল করলাম, মালিক টাকা দেবে সেই জন্য। এবার পেয়াবেলটা হলো মালিকের জন্য, আর আগে প্রথম পেয়াবেল ছিল এমপ্লয়িদের জন্য স্যার। এমপ্লয় দিয়েছে সেই জন্য। তাহলে সবসময় এই এন্ট্রিটা আমাদের ভুল হয়, আমরা অনেক সময় ভুলে যাই। এই জন্য খেয়াল করবেন, যদি প্রভিডেন্ট ফান্ড হয় সেক্ষেত্রে নোট দিয়ে বলবেন যে assume that this provident fund means contributed provident fund, so the same figure will be contributed from the company side থেকে সেম ফিগার কন্ট্রিবিউট করবে। এমপ্লয় যেহেতু দিয়ে গেছে আপনাকে 2500 টাকা, কাজেই কোম্পানিকে এখন 2500 টাকা দিতে হবে। সেক্ষেত্রে জি স্যার একটা প্রশ্ন ছিল স্যার, এমপ্লয়িজ কন্ট্রিবিউশন টু পিএফ, এটা তাহলে কোন কি হবে? আমরা যে স্যার সি এমপ্লয়িজ কন্ট্রিবিউশন টু পিএফ, এখানে কি এমপ্লয়ার যিনি ছিলেন তিনি কন্ট্রিবিউশন করছেন এই অ্যামাউন্টটা না স্যার? আচ্ছা এখানে তো দেয়া আছে, সরি কোশ্চেনই তো দেয়া আছে। জি স্যার। ও খেয়াল করি না তো, কোশ্চেনে দেয়া আছে, রাইট, এখানে দেয়া আছে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন। ও আচ্ছা, হ্যাঁ থ্যাংক ইউ। আমরা তো 2500 মনে করছিলাম যে ওরা 2500 দিছে, 2500, কিন্তু হ্যাঁ মালিক একটু বেশি দিছে, অসুবিধা নাই। তাহলে মালিক দিছে ওয়ার্কার এ এবং বি এর জন্য দিছে 2000, 1000, 3000। 3000 তাহলে হবে আপনার এই ফ্যাক্টরি ওয়েজেস। ফ্যাক্টরি ওয়েজেস এক্সপেন্স হবে 3000, আর অফিস এক্সপেন্স হবে 1000। সেলস এর জন্য নাই কিন্তু। বেসিক যাবে থেকে আমরা করব না, এটা বেসিক যাবে 2 আর 3 4000। তাহলে প্রভিডেন্ট ফান্ড পেয়াবেল হবে 4000। ক্লিয়ার সবাই? স্যার এখানে স্যার ওই 2000 কিভাবে হলো স্যার? ওই যে ওয়ার্কারদের কন্ট্রিবিউশন পিএফ। এখানে তো আপনার
ওয়ার্কারদের কন্ট্রিবিউশন ঠিক আছে রেখে দিয়েছে, কিন্তু আপনার কোম্পানি কমও দিতে পারে, কম নরমালি কম দেবে না, বেশি দেয়। এখানে দেখেন কোম্পানি বুঝতে পারছি স্যার, অথবা বেশি দিচ্ছে এখানে, বেশি দিচ্ছে, অথবা আগের ডিউ থাকতে পারে সেটাও দিতে পারে। এখন যেহেতু কোশ্চেনে দেয়া আছে, কাজে যা দেয়া আছে আমরা তাই করবো। আমরা তো এখন এটাকে কমাতে পারবো না, বাড়াতে পারবো না। আমি এটা দেখি নাই যে এটা দেয়া আছে, সেই জন্য বলছিলাম যে এমপ্লয়িরা যেটা দিয়েছে 2,500, ভাবছিলাম কোম্পানিও 2,500 দেবে, কিন্তু এখানে কোশ্চেনে দেয়া আছে 4,000। তার মধ্যে 3,000 হলে ফ্যাক্টরি ওয়েজেস আর 1,000 হলে অফিস স্যালারি, আর এই সেল স্যালারি নাই। কাজে ওই যা কোশ্চেনে দেয়া আছে সেইভাবে আমাদের করতে হবে, যে ফ্যাক্টরি ওয়েজেস এক্সপেন্সেস বা ফ্যাক্টরি ওয়েজেস 3,000 ডেবিট, তারপর হলো অফিস স্যালারি 1,000 ডেবিট, আর প্রভিডেন্ট ফান্ড পেয়াবেল 4,000। অনেক সময় কোশ্চেনে বলা থাকে দি কোম্পানি ফলোস দি ভাউচার সিস্টেম। সবার কি হয়েছে জানাগুলো? জি স্যার। সবাই রেডি? সবার হয়েছে? ইয়েস স্যার। ওকে, অনেক সময় কোশ্চেনে বলা থাকে দি কোম্পানি ফলোস দি ভাউচার সিস্টেম। কোম্পানি ফলোস দি ভাউচার সিস্টেম অনেক সময় কোশ্চেনে বলে দেয়। সেই ক্ষেত্রে আমরা যেমন দ্বিতীয় জার্নালটা করেছি 27,100 ক্যাশ লিখেছি না? জি স্যার, 27,100 ক্যাশ লিখেছি। যদি কোশ্চেনে বলা থাকে যে কোম্পানি ফলোস ভাউচার সিস্টেম, ওইখানে তাহলে 27,100 কে ক্যাশ লেখা যাবে না, লিখতে হবে ভাউচার পেয়াবেল। এরপরে আবার একটা এন্ট্রি করতে হবে, ভাউচার পেয়াবেল কে ডেবিট করে ক্যাশ কে ক্রেডিট করতে হবে। এতটুকু পার্থক্য, মানে সরাসরি ক্যাশ পেমেন্ট করে না, ভাউচার করে আগে, তারপরে ভাউচার দেখে পরে পেমেন্ট করে। এইভাবে যদি কোশ্চেনে বলে দেয় যে কোম্পানি ফলোস দি ভাউচার সিস্টেম, তার মানে হলো কোম্পানি আগে ভাউচার রেডি করে পরে পেমেন্ট দেয়। সেই ক্ষেত্রে আমরা ওই সরাসরি 2 নম্বরে ক্যাশ লিখবো না, ক্যাশ ক্রেডিট করবো না, ওখানে লিখবো ভাউচার পেয়াবেল। এরপরে আরেকটা এন্ট্রি করবো যে ভাউচার পেয়াবেল ডেবিট আর ক্যাশ ক্রেডিট, অর্থাৎ একটা এন্ট্রি আমাদের বেশি হবে। জি স্যার। তাহলে আমাদের প্রথম অঙ্ক এখানে শেষ হলো। এরপর যদি এই অঙ্কটা যদি সবাই বুঝে থাকে তো আমার হ্যাঁ স্যার, ওইখানে যদি পিএফটা কন্ট্রিবিউটরি বা কোনো কিছু উল্লেখ না থাকে, তাহলে স্যার আমি কন্ট্রিবিউটরি না দিয়ে শুধু যেমন এখানে 2,500 টাকা আসলে 2,500 মানে এমপ্লয়ি পার্টটা দিয়ে যদি শেষ করে দেয়, তাহলে কি করে ভুল হবে? ভুল যিনি এক্সামিনার ধরলে ধরতে পারে, ভুল তো একটু হবেই, কারণ আপনি এটা পিএফ মানে প্রভিডেন্ট ফান্ড, আর যদি জিপিএফ হইতো তাহলে সরাসরি নরমালি জিপিএফ বলে দেয়, আর সিপিএফ এর ক্ষেত্রে অনেক সময় প্রভিডেন্ট ফান্ড বলে, সিপিএফ পুরোটা বলেও না। এটা হলো প্র্যাকটিস আর কি, অনেক সময় পিএফ বলে, ওটাকে বুঝতে হবে আপনাকে সিপিএফ, আর জিপিএফ হলে বলে দেয় জিপিএফ। যেহেতু এখানে জিপিএফ বলেনি, শুধু পিএফ বলছে, কাজে এখানে আপনাকে ভাবতে হবে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড। কাজেই এমপ্লয়ি টাকা দিলে অবশ্যই এমপ্লয়ারও টাকা দিতে হবে, কাজে এমপ্লয়ারের এন্ট্রি তো আপনি করে গেলেন না, সেই জন্য এমপ্লয়ার এন্ট্রি আপনাকে জার্নাল করতে হবে। আর এই কোশ্চেনে অলরেডি দেয়া আছে, এই দেখেন এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু পিএফ, এখানে কিন্তু সিপিএফ বলে নাই। স্যার এখানে দেয়া আছে, স্যার। হ্যাঁ, আর তাছাড়া এখানে ফিগারটাও দেয়া আছে, আর ফিগারটা যদি দেয়া না থাকতো তাহলে আমরা ওই 2500 করতাম। ফিগারটা দেয়া না থাকলে আমরা 2500 করতাম, ফিগারটা যেহেতু দেয়া আছে কাজে এইটাই লিখেছি আমরা। হ্যালো স্যার। হ্যাঁ, টোটাল জার্নাল কি স্যার তাহলে 6টা হচ্ছে স্যার, তাই না স্যার? হ্যাঁ, প্রথম একটা জার্নাল পেরোল এক্সপেন্সেস ডেবিট টু পেরোল পেয়াবেল, তারপরে পেরোল পেয়াবেল ডেবিট টু
আমি যদি ক্যাশ হয় ক্যাশ, আর যদি ভাউচার পেয়াবেল হয় ভাউচার পেয়াবেল, তারপর হইলো ইনকাম ট্যাক্স পেয়াবেল, তারপর হলো পিএফ পেয়াবেল। এরপরে যদি ভাউচার পেয়াবেল হয় ভাউচার পেয়াবেল ডেবিট, ক্যাশ ক্রেডিট হবে। তারপরে হলো কন্ট্রিবিউটেড প্রভিডেন্ট ফান্ডের ওই টাকাটা এন্ট্রি করতে হবে, ফ্যাক্টরি ওয়েজেস ডেবিট, অফিস স্যালারি ডেবিট টু প্রভিডেন্ট ফান্ড পেয়াবেল। এরপরে আবার বলেছে ওই খরচগুলোকে ডিস্ট্রিবিউশন করতে, বেতনটাকে, বেতন দিয়েছি 40,900, এটাকে ভাগ করেছি, সেখানে ফ্যাক্টরি ওয়েজেস 27,900, অফিস স্যালারি 4,100 আর সেল স্যালারি 8,900। 5টা হবে, 6টা হবে কেন স্যার? এই পরে যার একটা বললেন স্যার, এই ক্যাশ পে ভাউচার পেয়েবল ইনকাম ডেবিট, ট্যাক্স একটা দেখাইছে স্যার, ইনকাম ট্যাক্স পেয়েবল, ক্যাশ ইনকাম ক্রেডিট, ট্যাক্স পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট স্যার। না, ওটা দরকার নাই। ইনকাম ট্যাক্স পেয়াবেল, ক্যাশ ক্রেডিট ওটারও দরকার নাই। অথবা আপনার ওই যে আরেকটা বলছিলেন নাকি সিপিএফ পেয়াবেল ডেবিট টু সিপিএফ ফান্ড, ওটারও দরকার নাই। ওটারও দরকার নেই। ঠিক আছে। হ্যালো হ্যালো, জি জি জি, 4তলা, 4তলা, ও সরি 4তলা না, এটা 6তলা বিল্ডিং হলো আপনার 9তলা, 9 নম্বর রোড, ওই ওখানে ওই 9 নম্বর রোডে দেখবেন মানে 9তলা একটা বিল্ডিং আছে, খুব সুন্দর ওই বিল্ডিংটা, একটাই বিল্ডিং, কমপ্লিট বিল্ডিং, সুন্দর বিল্ডিং। ওখানে দেখবেন 2টা লিফট আছে ওই বিল্ডিং, ডাবল লিফট, 2টা লিফট। না ভাড়া হবে আপনার ওই 6তলা। এটা বিল্ডিং, ওটা হবে আপনার ওই ভাড়া যেটুকু হবে ভিতরে, আপনি তো কমন স্পেস জেনে লাভ নাই। ভিতরে আপনার রুম হলো 3টা, বেডরুম 3টা, হ্যাঁ 3টা বেডরুম, ড্রয়িং, ডাইনিং, আর হলো আপনার ওই যে কিচেন বেশ বড়, বাথরুম হলো 3টা। জি, ভাড়া কি আপনি কোনো বার্গেনিং করবেন না ফাইনাল বলবো? বার্গেনিং না করলে যেটা আছে এখন সেইটাই 17,000। জি, সার্ভিস চার্জ 2,500 টাকা আছে, 2 মাসের অ্যাডভান্স দিতে হবে। জি জি, সার্ভিস চার্জের মধ্যে আপনি পানি পাবেন, আর হলো ওই যে সিকিউরিটি, তারপরে কিছু কমন আপনি ইউজেবল হলো শুধু পানি, আর কিছু না। হ্যাঁ, ইলেকট্রিসিটির জন্য আলাদা মিটার আছে, হ্যাঁ জেনারেটর আছে। জি, মানে 24 আওয়ার্সই আপনি ইলেকট্রিসিটি পাবেন আর কি। জি জি, আর গ্যাস আছে, গ্যাসের মিটার আছে, মিটারে যা আসবে তাই। গ্যাসের লাইন আছে, কিন্তু ওই লাইনে এখন গ্যাস পাবেন না, আমরা আলাদাভাবে গ্যাস, জি ওইভাবে সাপ্লাই দিই। জি জি জি, এই হ্যাঁ, আপনি যদি কাছাকাছি থাকেন দিনের বেলা গেলে ওখানে মিজান আছে, কেয়ারটেকার, ওকে বললেই দেখাবে আর কি। ওকে ওকে ওকে। কি জানি বলতেছিলেন? হ্যালো হ্যালো, শুনছি স্যার। কি জানি বলতেছিলেন? একজনে জানি কি কোশ্চেন করতেছিল? জার্নাল স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, হ্যাঁ মোট টোটাল 5টা জার্নাল, টোটাল 5টা জার্নাল হবে। হ্যাঁ 5টা জার্নাল হবে। জি স্যার। ওকে, তাহলে আমরা সেকেন্ড ম্যাথে গেলাম। এটা দেখেন, বলেছে দি ফলোইং ইনফরমেশন রিলেটিং টু দি পেরোল ফর দি উইক এন্ডেড December 29 was obtained from the payroll register and the other records of Messrs. Racos Shop Industries Limited. এখানে ক্লিয়ার সব দেয়া আছে, স্যালারি দেয়া আছে, ডিডাকশন দেয়া আছে, আপনার ডিডাকশন আরো দেয়া আছে ABC বলে। আপনার কাছে চেয়েছে রিকোয়ার্ড জার্নাল
journal entries to record the payment of above payroll. প্রথম বেতন দেওয়ার জার্নাল করতে হবে, তারপরে আপনার জার্নাল এন্ট্রি টু রেকর্ড দি এমপ্লয়ার্স লায়াবিলিটি ফর সিপিএফ, এমপ্লয়ারের সিপিএফ লায়াবিলিটি জার্নাল দিতে বলেছে। তারপর থার্ড রিকোয়ারমেন্ট বলছে জার্নাল এন্ট্রি টু রেকর্ড দি accrued salaries for টাকা 5,000 for the last 2 days of the month which will be paid at weekend on January 5 next। অর্থাৎ বলছে যে এটা ডিসেম্বর মাসের বেতন 2 দিনের বাকি আছে 5,000 টাকা, ওইটা জানুয়ারির 5 তারিখে অ্যাক্রুড মানে বাকি আছে, ওইটা 5 তারিখে পেমেন্ট হবে। তাহলে ডিসেম্বরে 29 তারিখে কি জানানো হবে এটা আপনাকে চেয়েছে। এবার এই অঙ্কটা আপনারা আগে প্রথম করেন, এরপরে আমি বলবো। আজকের তো থার্সডে, তাই না? হ্যাঁ, টুমরো ফ্রাইডে সেম টাইমে ক্লাস হবে। ওকে স্যার। ফ্রাইডে সেম টাইমে ক্লাস হবে, ঠিক আছে? সবাই কি শুনেছেন? ফ্রাইডে 24 জুলাই সেম টাইমে ক্লাস হবে। বাড়ি আজকে বাস যাবে, তাদের বাস ভাইয়ের কাছে আছে, টিকিট কেটে নিও মোবাইল থেকে। রকেটটা লাগবে না, রাখে কি দান দিব? বিকালে দেখতেছে। ও I'm
ফার্স্ট জার্নালটা কি হয়েছে সবার? জি স্যার। প্রথম জার্নালটা কি হবে বলেন তো? পেরোল এক্সপেন্স ডেবিট, তারপরে কত টাকা? পেরোল এক্সপেন্সেস ডেবিট আর অ্যাক্রুড পেরোল নাকি পেরোল পেয়াবেল? পেরোল পেয়েবেল হ্যাঁ, কত টাকা? 79,000। 79,000। ওকে, তারপর এন্ট্রিটা কি হবে? পেরোল পেয়েবল ডেবিট করবার বাকিগুলো স্যার যে খাতে খরচ করেছে সেগুলো ডেবিট করবো স্যার। হ্যাঁ, করেন। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার গত ক্লাসে আপনি বলছেন স্যার গ্রুপ ইন্স্যুরেন্স হচ্ছে ফ্রি বেনিফিট, ঠিক আছে স্যার? গ্রুপ ইন্স্যুরেন্স হ্যাঁ স্যার এই তাহলে কি ডিরেকশনের মধ্যে কি আসবে? যদি ফ্রি বেনিফিট হয় তাহলে আমি ডিরেকশনের মধ্যে কি আনবো? আনার তো কথা না। জি, আবার বলেন, শুনি নাই। স্যার আমি বলতে চাচ্ছিলাম এই গ্রুপ ইন্স্যুরেন্স আপনি গত ক্লাসে বলছিলেন এটা হচ্ছে একটা ফ্রি বেনিফিট, এখন এটা কি আমি ডিরেকশনের মধ্যে কি আনবো? না, যদি কোম্পানি আপনার কাছ থেকে প্রিমিয়াম কাটে বেতন থেকে তাহলে আনবেন, আর যদি কোম্পানি আপনার বেতন থেকে না কাটে, বেতন কোম্পানি দিয়ে দেয়, সেক্ষেত্রে আনবেন না। এবং যদি বলে দেয় সেক্ষেত্রে টোটাল এক্সপেন্সেস হিসেবে যাবে, সেটা হলো ওদের একটা জেনারেল এক্সপেন্স হিসেবে যাবে, সেটা পেরোলের মধ্যে আসবে না।
স্যার করছি। ফার্স্ট রিকোয়ারমেন্টে এন্ট্রিটা বলেন। পেরোল পেয়েবল ৭৯,০০০ টাকা ডেবিট, ইনকাম ট্যাক্স ক্রেডিট ৭,৫০০, সেভিং বন্ড। ফার্স্ট এন্ট্রিটা জি স্যার। স্যার ফার্স্ট এন্ট্রি হচ্ছে পেরোল পেয়েবল ৭৯,০০০ টাকা ডেবিট। না, দেখেন প্রথম রিকোয়ারমেন্টটা কি চেয়েছে, কি দেখেন, journal entry to record the payment of above payroll. What is the payroll expense debit or payroll payable credit? প্রথম বলছি যে রেকর্ড দি পেমেন্ট অফ অ্যাবভ পেরোল, উপরের যে বেতনটা সেটার আপনার রেকর্ড চেয়েছে, জার্নাল চেয়েছে। তাহলে আমি যেহেতু সরাসরি আমার কাছ থেকে জার্নাল চেয়েছে, কাজী আমি অন্য কোনো জার্নাল না করে আমি সরাসরি এন্ট্রি করব। যেমন সেল স্যালারি এক্সপেন্সেস ডেবিট 50,000, তারপরে করব ওয়্যার হাউস স্যালারি এক্সপেন্সেস ডেবিট 10,300, অফিস স্যালারিজ 18,700। জি স্যার। এখন বলার পর তো সুন্দর পারতেছেন। অফিস স্যালারি এক্সপেন্সেস ডেবিট 18,700 টু পেরোল পেয়াবেল, Now the payroll payable হবে ডেবিট, ৳৭৯,০০০ টাকা। হ্যাঁ, পেরোল পেয়াবেল হবে ডেবিট ৭৯,০০০ টাকা, আর ক্রেডিট হবে স্যার দ্বিতীয় জার্নালের কথা বলতেছেন না? এক নম্বর এক নম্বরটা করতেছি রিকোয়ারমেন্ট 1, আমরা করতেছি রিকোয়ারমেন্ট 1। রিকোয়ারমেন্ট 1 এর প্রথম জার্নাল হলো সেল স্যালারি এক্সপেন্সেস ডেবিট, ওয়্যার হাউস স্যালারি এক্সপেন্সেস ডেবিট, অফিস স্যালারি এক্সপেন্সেস ডেবিট টু স্যালারি পেয়াবেল 79,000 টাকা, সেল স্যালারি ডেবিট 50,000, ওয়্যার হাউস স্যালারি ডেবিট 10,300, অফিস স্যালারি ডেবিট 18,700, টোটাল পেরোল পেয়াবেল 79,000 টাকা। অথবা আপনারা যদি প্রথম অঙ্কটার সাথে মিলিয়ে করতে চান তাহলে হবে পেরোল এক্সপেন্সেস ডেবিট 79,000 টু পেরোল পেয়াবেল 79,000, তারপরে পেরোল পেয়াবেল হবে 79,000 ডেবিট, আর ক্রেডিট হবে সব ডিডাকশন গুলো, যেমন ইনকাম ট্যাক্স পেয়াবেল 7,500, সেভিংস বন্ড পেয়াবেল 450, গ্রুপ ইন্স্যুরেন্স 510। জি স্যার। সিপিএফ 10% কত আসে? 7,900। 7,900 সিপিএফ 7,900, ফুড লোন স্যার 5,400। হ্যাঁ, ফ্ল্যাট লোন কত বলছেন? 4,500। সরি স্যার 5,400। শুধু 5,000 হবে না স্যার? এটা বলছেন স্যার ইনক্লুডিং 5,000, ওটা হবে 5,000, ইন্টারেস্ট পেয়াবেল হবে 400, আলাদা আলাদা লিখতে হবে। স্যার বুঝিনি স্যার, আরেকবার একটু বলবেন? ফ্ল্যাট লোন হবে 5,000 আর ইন্টারেস্ট অন ফ্ল্যাট লোন হবে 400, আলাদা আলাদা লিখতে হবে, তাই বলছি। স্যার এখানে যে বলে দিল স্যার 5,000 ইনক্লুডিং ইন্টারেস্ট,
অফ টাকা 5000 বলছে যে ফ্লাড লোন রিকভারি অফ টাকা 5000, 5000 টাকা আপনি রিকভারি করবে এবং বলছে ইনক্লুডিং ইন্টারেস্ট দেয়ার অন অফ টাকা 400 এবং বলছে ওই 5000 টাকার উপরে যে 400 টাকা ইন্টারেস্ট সেটা সহ ইনক্লুডিং ইন্টারেস্ট সহ এবং কত ইন্টারেস্ট দেয়ার অন অফ টাকা 400 টাকা, 5000 টাকার উপরে ইন্টারেস্ট হলো 400 টাকা ফর দি মান্থ অফ ডিসেম্বর। অর্থাৎ 5000 টাকা হলো লোন আর 400 টাকা হলো ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট অন ফ্লাড লোন 400 আর ফ্লাড লোন হবে 5000। জি স্যার। আর এক নম্বর আছে পদ্মা ব্রিজ কন্ট্রিবিউশন, এখানে আসবে কত? 790 790, ফাইন। তাহলে আপনার ক্যাশ হবে কত? 56450। রাইট। আর যদি আমাকে কোশ্চেনে বলে দিত ভাউচার পেয়াবেল, তাহলে এখানে ক্যাশ না হইয়া ভাউচার পেয়াবেল লিখতাম। ভাউচার জি স্যার। তারপরে আরেকটা জার্নাল করতাম, ভাউচার পেয়াবেল কে ডেবিট করে ক্যাশকে ক্রেডিট করতাম। স্যার ক্যাশের পরিমাণটা বলছে 56450। 56450। এইবার যারা প্রথমে পেরোল এক্সপেন্সেস করে পেরোল পেয়াবেল একটা জার্নাল করেছেন, তারা এইবার পেরোল এক্সপেন্সেস ক্রেডিট করবেন আর ওই খরচগুলোকে ডেবিট করবেন। স্যালারি সেল স্যালারি এক্সপেন্সেস 50000, ওয়্যারহাউস স্যালারি 10300, অফিস স্যালারি 18700। যারা প্রথম এন্ট্রিটা পেরোল এক্সপেন্সেস করেছেন তারা এখন পেরোলটাকে ভাগ করতে হবে। সেই ক্ষেত্রে গিয়া পেরোল এক্সপেন্সেস হয়ে যাবে ক্রেডিট আর এই খরচগুলো হয়ে যাবে ডেবিট, সেল স্যালারি, ওয়্যারহাউস স্যালারি এবং অফিস স্যালারি। আর যারা সরাসরি এই স্যালারি গুলাকে ডেবিট করেছেন তাদের তো আর কোনো এন্ট্রি করতে হবে না। ক্লিয়ার সবাই নাকি কনফিউশন? জি স্যার ক্লিয়ার। স্যার সিপিএফটা কত আসলো আমাদের স্যার? 10%? হ্যাঁ, সিপ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড 10%। 4900। আপনার বেতন কত? স্যার বেতন হলো 79000 স্যার। তাহলে তার 10% কত আসবে? জি স্যার 7900। হ্যাঁ 7900 কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, ওইটাই ধরে নেন বেসিক। আর ফ্লাড লোন তো দেই আছে, ফ্লাড লোন হলো 5000 আর ইন্টারেস্ট হলো 400। হ্যাঁ ফ্লাড লোন 5000, ইন্টারেস্ট দেয়ার অন 400 আর 1% পদ্মা ব্রিজ কন্ট্রিবিউশন, এটা বেতন থেকে কেটে রাখবে। স্যার 790। 790। তাহলে টোটাল ডিডাকশন ওই আপনার বেতন থেকে মাইনাস করেন 79000 থেকে, যেটা হবে সেইটাই হবে ক্যাশ। ক্যাশ স্যার। আর যদি কোশ্চেনে বলা থাকতো যে দি কোম্পানি ফলোড দি ভাউচার সিস্টেম, সেই ক্ষেত্রে এখানে ক্যাশ না হয়ে হবে ভাউচার পেয়াবেল। ভাউচার পেয়াবেল, তারপরে আবার ভাউচার পেয়াবেল কে ডেবিট করে ক্যাশকে ক্রেডিট করবেন। মানে স্যার এই 56450 টাকাকে, এটা এই অ্যামাউন্টটাকে। হ্যাঁ স্যার ভাউচার যে এই অ্যামাউন্টটাকে স্যার 56450 কে আবার 50। হ্যাঁ ভাউচার পেয়াবেল কে ডেবিট করে ক্যাশকে ক্রেডিট করবেন। ডেবিট করে ক্যাশ ক্রেডিট করতে হতো যদি বলে ভাউচার সিস্টেম ফলো করে, আর না বলে দরকার নেই। স্যার তাহলে তো এন্ট্রি হলো স্যার দুইটা। হ্যাঁ দুইটা হতে পারে বা তিনটা হতে পারে। অর্থাৎ যারা প্রথমে সরাসরি পেরোল এক্সপেন্সেস কে ডেবিট করেছেন তাদের হবে তিনটা, আর যারা সরাসরি ওই সেলস স্যালারি এক্সপেন্স কে ডেবিট করেছেন তাদের হবে দুইটা। এখন তিনটাও করতে পারেন, দুইটাও করতে পারেন, ইট ইজ আপ টু ইউ। এবার আরেকটা এন্ট্রি বেশি হবে যদি কোশ্চেনে বলা থাকতো ভাউচার সিস্টেম, না বললে করব না। এটুকুই বারবার আমি বলতেছি, অনেক সময় প্রায় দেখি যে কোশ্চেনে বলে দেয় ভাউচার সিস্টেম। ওকে, এইবার তাহলে 2 নম্বর এন্ট্রি কি? 2 নম্বর এন্ট্রি করেন।
2 নম্বরে কি চেয়েছে? Journal entry to record the employer's liability for CPF. Employer liability for CPF এই এন্ট্রিটা চেয়েছে আপনার কাছে। তাহলে ডেবিট হবে কে আর ক্রেডিট হবে কে? সিপিএফ পেয়েবল ডেবিট হবে। সিপিএফ পেয়েবল ডেবিট হবে আর ক্রেডিট? স্যার ক্রেডিট তো স্যার সিপিএফ পেয়েবল হলে স্যার কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ক্রেডিট হবে। What is the difference between CPF and contributory provident fund? একই জিনিস স্যার, অ্যাব্রিভিয়েট ফর্ম আর তাহলে তো একই জিনিস, একবার ক্রেডিট করলেন একবার ডেবিট করলেন, এটা কেমন কথা হলো? আপনি একবার বললেন কমিউনিটি প্রভিডেন্ট ফান্ড আর একবার বললেন সিপিএফ, দুইটা তো একই জিনিস। স্যার আমি করছি হলো পেরোল এক্সপেন্স ডেবিট আর প্রভিডেন্ট ফান্ড পেয়েবল ক্রেডিট। না হয় নাই। কত কত টাকা কত? 7900। 7900 স্যার। হ্যাঁ সেটা ঠিক আছে, বাট জার্নাল হয় নাই। আবার একটু চিন্তা করেন। আমরা যেহেতু এখানে স্যার এখানে তো স্যার পেরোল এক্সপেন্স হয়ে গেছে একবার, আবার কিভাবে পেরোল এক্সপেন্সটা হবে স্যার? 7900 আমরা যখনই এমপ্লয়ার যত টাকা দেবে তত টাকাই তো খরচ হবে না কেন? এমপ্লয়ার যদি 10 বার দেয় 10 বারই খরচ হইব। প্রথম সে বেতন দেশে খরচ হয়ে গেছে, আবার সিপিএফ এর টাকা দেবে, অবশ্যই তার খরচ হবে না কেন? এখন আমি বলছি যে এখানের জার্নালটা আমরা প্রথমে যেহেতু এখানে ভাগ করা আছে, আপনি খরচটাকে সবসময় ভাগ করার চেষ্টা করবেন। এখন এখানে আপনার সিপিএফ 10% বলা আছে এবং মালিক দেবে ঠিকই 10%। কিভাবে দেবে? সেল স্যালারিতে সে দেবে 5000, ওয়ারহাউস স্যালারিতে সে দেবে 1030 টাকা, আর অফিস স্যালারিতে সে দেবে 1870 টাকা। মোট মিলে তার হয়ে যাবে 7900 টাকা। সো দ্যাট sales salary expenses 5000 debit, এটা কি রেশিও করে বের করলাম নাকি? না রেশিও কেন, ওখানে তো দেয়াই আছে। সেল স্যালারি দেয়া আছে না 50000? 10% স্যার। 10% ওর উপর 10000 10% এই দেশে এমপ্লয় দিছে, তাহলে এমপ্লয়ার দেবে না 10%? ইয়েস স্যার, এবার বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে সেল স্যালারি এক্সপেন্সেস 5000 ডেবিট, ওয়্যারহাউস স্যালারি এক্সপেন্সেস 1030 ডেবিট, অফিস স্যালারিজ 1870 ডেবিট। এইবার এগুলা যোগ করে দেখেন ক্রেডিট 7900 হয় কিনা। জি স্যার। তাহলে ক্রেডিট হবে সিপিএফ ফান্ড পেয়াবেল, কন্ট্রিবিউটরি ফান্ড পেয়াবেল। আমরা যখন ডিডাকশন করেছি তখন তো আমাদের বেতনটা, আমাদের পেয়াবেল ছিল টোটাল ৭৯,০০০, সেই জন্য ওখান থেকে 10% সোজাসুজি আমি ৭৯০০ করেছি। কিন্তু এখন তো যখন আবার জার্নাল করব তখন তো আমাকে ভাগে ভাগে যেতে হবে, খরচকে ভাগে ভাগে করতে হবে, যেহেতু আমি বেতনটা ভাগে ভাগে করে ফেলছি। তা না হলে আপনাকে আরো 2টা জার্নাল করতে হবে যদি ভাগে না করেন একবারে। তখন আবার ওই একই কথা, পেরোল এক্সপেন্সেস কে ডেবিট করতে হবে ৭৯০০, সিপিএফ পেয়াবেল কি করতে হবে ক্রেডিট ৭৯০০, আবার পেরোল এক্সপেন্সেস কে ক্রেডিট করে আবার এই স্যালারি এক্সপেন্সেস ৫০০০, ওয়্যারহাউস স্যালারি, এইভাবে আবার ভাগ করতে হবে। দরকারটা কি? আমি সরাসরি এখান থেকে 10% দেখে সরাসরি খরচকে বুকিং করে পেয়াবেল কে ক্রেডিট করে ফেললাম। বুঝেছেন নাকি বুঝেননি? জি স্যার। স্যার ওকে, এবার থার্ড এন্ট্রি। জার্নাল এন্ট্রি টু রেকর্ড দি অ্যাক্রুড স্যালারি। স্যালারি বাকি আছে,
of taka 5,000 for the last 2 days of the month, which will be paid at weekend on January 1st. অর্থাৎ কোম্পানি সপ্তাহে একবার বেতন দেয় এবং সেই সপ্তাহটা শেষ হবে গিয়ে জানুয়ারি 5 তারিখে। তাহলে জানুয়ারি 5 তারিখে যদি সপ্তাহ শেষ হয় তাহলে অবশ্যই এই মাসে আবার 2 দিন থেকে যায়, সেই 2 দিনের বেতন হলো 5,000 টাকা। এইটার এখন জানার চাইছি আপনার কাছে, বলেন। সো স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি এক্সপেন্স পেয়েবল ক্রেডিট, এরকম কি? স্যার পেরোল এক্সপেন্স 5,000 ডেবিট টু পেরোল পেয়েবল 5,000 ক্রেডিট, এরকম স্যার? হ্যাঁ, এরকমই হবে, কারণ এই 5,000 কোন খাতে কত সেটা আমাকে বলা নাই। আর আমি যদি অতিরিক্ত করতে যাই তাহলে এই রেশিওতে আবার 5,000 টাকাকে ভাগ করতে পারি, এই রেশিওতে ভাগ করতে পারি, কিন্তু ভাগ করার দরকার নাই, যেহেতু এখনো পেমেন্ট হয়নি এবং বাকি আছে, শুধু স্যালারি এক্সপেন্সেস কে আমি ডেবিট করে চলে যেতে পারি। স্যালারি এক্সপেন্সেস ডেবিট 5,000, যেহেতু আমি অ্যাক্রুড পেরোল লিখতে পারি স্যার। অ্যাক্রুড পেরোল আর পেরোল পেয়াবেল একই কথা, অ্যাক্রুডের অর্থ বাকি আর পেরোল অর্থ পেয়াবেল অর্থ বাকি। এই জন্য আমরা অ্যাক্রুড শব্দটা দিয়া অনেক সময় কনফিউশন হয়, এটা কি বাকি কি পাবো নাকি বাকি দেব। সেজন্য আমি ব্যক্তিগতভাবে কখনোই অ্যাক্রুড লিখি না, আমি লিখি স্যালারি পেয়াবেল, আমার যাতে কোনো কনফিউশন না হয় সেজন্য। তাহলে স্যালারি এক্সপেন্সেস ডেবিট 5,000 আর স্যালারি পেয়াবেল ক্রেডিট 5,000। অথবা আপনারা যারা বুঝবেন তারা অ্যাক্রুড স্যালারিও লিখতে পারেন, কিন্তু আমি বুঝি না সেজন্য আমি স্যালারি পেয়াবেল লিখি, আমার কনফিউশন থাকে না। ক্লিয়ার সবাই? জি স্যার। কোনো কোশ্চেন আছে? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার আমি এই অদার ডিরেকশন 2 নাম্বারটা স্যার একটু বুঝতে পারি নাই। এই 2 নাম্বার রিকোয়ারমেন্ট? না না স্যার, অদার ডিরেকশন 2 নাম্বার যে পয়েন্টটা স্যার এটা বুঝতে পারি নাই স্যার। এখানে আসলে রিকভারি এটা আসলে কি বলতে চাচ্ছিল স্যার, এটা বুঝি নাই। এই অ্যাডজাস্টমেন্ট এই 2 নাম্বারটা স্যার বুঝতে পারি নাই। হ্যাঁ, বলছে যে ফ্লাড লোন, মানে অর্থাৎ হইছে কি এমপ্লয়ি ফ্লাড লোন নিয়েছে কোম্পানির কাছ থেকে, এটা তো একটা কোম্পানির বেতন। যখনই বলছে রিকভারি তখন আপনাকে বুঝতে হবে যে এমপ্লয়ি লোন নিয়েছিল তার কাছ থেকে কেটে রাখছে। কেটে রাখার একটা ওয়ার্ডের বা ইংলিশ ওয়ার্ডটা হলো রিকভারি, মানে তার কাছ থেকে আদায় করেছে। তাহলে তার কাছ থেকে আদায় করেছে 5 টাকা, শুধু 5 টাকায় আদায় করে নাই, ইনক্লুডিং ইন্টারেস্ট, ইন্টারেস্ট সহ আদায় করছে। আর ইন্টারেস্টটা কত? ইন্টারেস্ট হচ্ছে 400 টাকা। 400 টাকা। তাহলে স্যার এখানে আপনার এইখানে ক্যাশের অ্যামাউন্টটা কি আসার কথা স্যার? এই জায়গায় একটু কনফিউজ লাগতেছিল আমার থেকে স্যার। আমরা যদি কোন একটা লোন কেটে রাখি তাহলে এখানে ডেবিটটা হবে আলটিমেটলি পেয়েবল স্যার, ডেবিট হবে। আপনি তো ইনকাম ট্যাক্সও কেটে রাখছেন, তো এটা নিয়ে তো কোনো কথা বলেন না। আপনি তো যে সেভিংস বন্ড 450 টাকা কেটে রাখলেন সেটা নিয়ে কোনো কথা বলেন না। আপনি গ্রুপ ইন্স্যুরেন্স 510 টাকা কেটে রাখছেন, কথা বলেন না। আপনি 10% কন্ট্রিবিউটরি পরিমাণ কেটে রাখলেন, কথা বলেন না। যখনই আপনি লোন কেটে রাখতেছেন তখন কেন আপনি কথা বলতেছেন? সবই তো এক জিনিস। হ্যাঁ, আমি স্যার চিন্তা করছিলাম লোনটা কি মানে রিকভারি ওয়ার্ডটা আমি বুঝি নাই প্রথমে, সেজন্য স্যার আমি মনে করছিলাম কি ক্যাশের ব্যাপারটা, এজন্য আমি আলাদা করে এটা জানাল করছিলাম। হ্যাঁ, ক্যাশই ধরেন, ক্যাশই আদায় হয়েছে, তার মানে তারে এমপ্লয়িকে ক্যাশ না দিয়ে সে বেতন থেকে দিয়ে দিয়েছে, বেতন থেকে কেটে ফেলছে। হ্যাঁ, এক কথা না। তার সে যদি এটা না কাটতাম তাহলে তাকে বেতন আমাকে আরো 5,400 বেশি দিতে হইতো। আমি যদি এটা তার কাছ থেকে না কেটে রাখতাম তাহলে তো আমাকে হ্যাঁ আইসিবিবি থেকে স্যার। হ্যাঁ জি, হ্যাঁ শেষ, এই তো শেষ করবো। 1 মিনিট, 1 মিনিট কথা এবার বুঝতে পেরেছেন আপনি? জি স্যার। এই জন্যই যত ডিডাকশন ধরে নেবেন যে এটা বেতন থেকে সে কেটে দিয়া যায়, বেতনটা কম নিচ্ছে, আর তা নাহলে সেইটা ক্যাশ ওই কোম্পানিকে ক্যাশ দেবে 5,400, আবার সে পুরা বেতন নেবে। একই কথা, কথা কিন্তু এক, ঘুরে ফিরে কথা এক। এই জন্য আমরা বেতন থেকে কেটে নিছি। আর বলেছে যে এই যে উপরে দেখেন আদার ডিডাকশন, এই যে ডিডাকশন, আদার ডিডাকশন বলছে না, আদার ডিডাকশন মানে অন্যান্য কি কাটবে সেটা। তো কাজেই বুঝাই যাচ্ছে যেটা কেটে রাখছে। এখন ক্লিয়ার হয়েছেন?
থ্যাংক ইউ স্যার, হ্যাঁ বুঝতে পারছি পয়েন্টটা। ওকে, তাহলে আমরা কিন্তু আগামীকালকেরও ক্লাস করব শুক্রবারে ঠিক সেম টাইমে। আইসিএম এ আছেন নাকি লাইনে? আইসিএম এ লাইনে আছেন? স্যার আগামীকাল কি হবে স্যার? আগামী দিন পেরোল করব, পেরোল করে সময় পাইলে অন্য চ্যাপ্টারে চলে যাব। তাহলে আচ্ছা যাই হোক, আপনারা নোটিশ পাবেন, না পেলেও স্যার বলেন। হ্যাঁ, ওই যে আগামীকালকে কিন্তু ক্লাস হবে আমার 7:30টায় বলা আছে। হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। টুমরো উইল বি সি অ্যাগেইন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।